সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিবারের ন্যায় আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং যদি প্রয়োজন মনে করো সেটা রাইট অর্থাৎ নোট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে অর্থের সমমূল্য চ্যাপ্টারের একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম এবং সমাধান করেছিলাম। আশা করি তোমরা বাড়িতে অনেকগুলো সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা সমাধান করেছো এবং তোমাদের যে সুপ্ত জ্ঞান সেটা বিকশিত করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আজকে তোমাদের সামনে ওই একই চ্যাপ্টারের অর্থাৎ অর্থের সমমূল্য চ্যাপ্টারের আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। দেখো, আমি প্রশ্নটি তোমাদের সামনে পড়তেছি। মিস্টার এডিসন 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্যে শুক্তারা ব্যাংকে স্থায়ী হিসেবে এককালীন 10 লক্ষ টাকা জমা রাখেন। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক এখানে তোমাদেরকে আমি যখন ক্লাসে অঙ্ক করেছিলাম বা গাণিতিক সমস্যা তোমাদের সামনে যখন আমি উপস্থাপন করেছি এবং সমাধান করেছি, তোমাদেরকে আমি বরাবর বলছি সাধারণত চক্রবৃদ্ধি সুদ বিভিন্ন মেয়াদে হতে পারে। 2 মাসে হইতে পারে, প্রতি মাসে হইতে পারে, প্রতি সপ্তাহে হইতে পারে, 3 মাস পর পর হইতে পারে, আর 4 মাস পর পর হইতে পারে, 6 মাস পর পর হইতে পারে, বিভিন্ন মেয়াদে হতে পারে। যেমন এখানে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। তার মানেটা হচ্ছে যদি এক বছরে আমরা জানি 1 বছর সমান হচ্ছে কত মাস? 12 মাস। 1 বছর সমান 12 মাস যদি হয়, তাহলে ত্রৈমাসিক যদি চক্রবৃদ্ধি দেয়, চক্রবৃদ্ধি আকারে সুদ দেয়, তাহলে 1 বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 4। তার মানে 4 কে কিভাবে পেলাম? 12 কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন 4 পাবো, যেহেতু 3 মাস পর পর ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়। এখন আমরা এখান থেকে একটা বিষয় বের করব, সেটা হচ্ছে প্রকৃত সুদের হার। আমরা প্রকৃত সুদের হারটা বের করব। প্রকৃত সুদের হার নির্ণয় করো। প্রকৃত সুদের হার নির্ণয়, প্রকৃত সুদের হারটা আমরা নির্ণয় করব। এখন প্রকৃত সুদের হার নির্ণয় করতে হলে অবশ্যই তোমাদেরকে প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে পারতে হবে। আসো, প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র আমরা সকলে জানি, সেটা হলো EAR সমান EAR, এটার পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে প্রকৃত সুদের হার, বার্ষিক প্রকৃত সুদের হার। তাহলে আমরা এটা বের করব। এটার EAR অর্থাৎ প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে A যোগ I বাই M হোল পাওয়ার M মাইনাস 1 মানে মাইনাস 1। এটা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। এবার আসো আমরা তাহলে গাণিতিক সমস্যার মাধ্যমে অর্থাৎ সূত্রটি লিখলাম, সূত্রের মানটাও কিন্তু এখানে আমাদের কাছে দেওয়া আছে। এই অনুযায়ী তাহলে আমরা এই অঙ্কটাই সমাধান করব। তোমাদেরকে আগে বলছিলাম, আগের যে অঙ্কগুলো তোমাদের ক্লাসে এবং অনলাইনে যে সকল ক্লাসে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে আলোচনা করেছিলাম, আমি তৃতীয় অধ্যায়ে অর্থাৎ অর্থের সমমূল্য চ্যাপ্টারে, সেখানে আই দ্বারা তোমাদেরকে বোঝানো হয়েছে ইন্টারেস্ট, এম দ্বারা বোঝানো হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে আসো, আমাদের কাছে নিশ্চয়ই এম এবং আই এর মানটা দেওয়া আছে, এইজন্য আমরা দিতে পারবো। আসো, ইন্টারেস্ট এখানে দেখো, ইন্টারেস্ট আছে 8.5 অর্থাৎ 8.5। এখানে 8.5 মানে ইন্টারেস্টটা পার্সেন্ট মানে হলো 100 এর মধ্যে এটা। এবার তাহলে আমরা এটাকে যদি 100 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে এখানে হয় আমরা 100 দিয়ে 1 যোগ দশমিক, এখানে যেটা হয় 100 দিয়ে ভাগ করলে 0.085 অর্থাৎ এই যে এটাকে যখন 100 দিয়ে ভাগ করব,
তখন এটা পাওয়া যাবে। আসো চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যা দেখো এখানে বলা আছে যে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। তাহলে 3 মাস পর পর যখন হবে তখন এখানে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 4। চক্রবৃদ্ধির সংখ্যা হবে কত? 4। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা যখন এখানে 4 হবে, চক্রবৃদ্ধির সংখ্যা যখন 4 হবে তাহলে আমরা এভাবে করব। এখন m আবারও আছে, চক্রবৃদ্ধির সংখ্যা এখানে আমরা 4 লিখব -1। এই আমি এখানে যেহেতু নিচে আমাদের জায়গা হচ্ছে না, আমরা উপরে এটা করব। দেখো এবার আসো আমরা 1 যোগ যেভাবে আছে আমরা এভাবে দিব। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে করব, দেখো 0.085 এটাকে যখন আমরা 4 দিয়ে ভাগ করব তখন এখানে হবে এখানে যখন আমরা 0.085 এটাকে যখন 4 দিয়ে ভাগ করব এবং ভাগ করে যখন 1 যোগ করব। আচ্ছা আমি এখানে তোমাদের সামনে ক্যালকুলেটর ব্যবহার করতেছি। দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা এটা করব। ক্যালকুলেটর ব্যবহার করে করব। এইটা এখানে 0.085 আমরা এটাকে ভাগ দেব 4 দিয়ে। যখন আমরা 4 দিয়ে ভাগ দিব তখন এখানে দাঁড়ায় আমরা যখন 0.085 এটাকে যখন 4 দিয়ে ভাগ দিব তখন আমাদের ফলাফল আসে 0.2125 এটাকে 25 এটা হচ্ছে 0.085 কে 4 দিয়ে ভাগ করলে এটা হয়। এবার আমাদের তো অবশ্যই পুরোটার উপরে 4 আছে আর -1। এবার আসো আমরা এটাকে যখন এটার সাথে যোগ করব তখন হবে 1.02125। এটাকে আমরা উপরে 4 আছে 4 দেব। এবার আসো এখানে 1.02125 এটাকে যখন আমরা 4 বার গুণ করব, এটা পাওয়ার 4 মানে হলো 4 বার যখন গুণ করব তখন এখানে এটার ফলাফল দাঁড়াবে 1.0877। 1.0877 অর্থাৎ এইটাকে 1.02125 এটাকে যখন আমরা 4 বার গুণ করব তখন এটা দাঁড়ায় 1.0877। তাহলে 1.0877 -1 এবার আসো তাহলে আমরা দেখো যখন আমরা এটা থেকে অর্থাৎ 1.0877 থেকে যখন 1 বিয়োগ দিব তখন আমাদের এখানে দাঁড়াবে 0.0877। আমরা সকলে জানি সুদের হারটা সাধারণত পার্সেন্ট হয়, অর্থাৎ এটাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে যখন আমরা 0.0877 কে 100 দিয়ে গুণ করব তখন এটাকে 100 দিয়ে যখন গুণ করব তখন এটা আমাদের হবে ফলাফল হবে 8.77%। 8.77%। এখানে আরো কিছু হতে পারে, আমরা এই জন্য কম বা বেশি হতে পারে, এই জন্য আমরা প্রায় শতকরা দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে ক্যালকুলেটরের একটা ব্যবহার আছে। তোমরা
ক্যালকুলেটর দিয়ে তোমাদের এই যে এইভাবে যদি প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলে তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করে নিবে। আমরা আজকে তোমাদের সামনে থেকে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি, সেটা হচ্ছে দীর্ঘদিন যেহেতু আমাদের আসলে কোভিড-19 এর প্রভাবে দীর্ঘদিন পর্যন্ত ক্লাস বন্ধ রয়েছে, আমরা বাড়িতে যথাযথভাবে মনোযোগী হয়ে আমাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো অনুশীলন করব এবং যে বিদ্যালয় কর্তৃক যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো অনুসরণ করব এবং সেই অনুযায়ী স্যারদের নির্দেশনা অনুযায়ী কাজ করব। আজ এই বলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে এই অঙ্কটার বিষয়ে বা এই গাণিতিক সমস্যাটার বিষয়ে বলছি যে আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই অনুযায়ী বাড়িতে আরো অনেকগুলো রয়েছে তোমাদের স্ব বইতে, এগুলো অনুসরণ করবে এবং একই ধরনের অঙ্কগুলো অনুসরণ করবে, তাহলে পরে তোমাদের উন্নতি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।